প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে এনটিভির নিয়মিত সরাসরি আয়োজন ওয়েসিস এই সময় অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি প্রণব শাহ। আজ আলোচনার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রবিনা হাসান, সম্পাদক boynews24.com, এবং আমাদের সঙ্গে আরেকটু আছেন মোহাম্মদ নূর আলম, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক। নূর আলম সাহেব, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। রবিনা হাসান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা জানি যে আমরা যখন এই কথা বলছি তখন আমাদের সবারই মন ভারাক্রান্ত যে আমরা একজন প্রকাশক, জাগৃতি প্রকাশনী প্রকাশক দীপন আমাদের মধ্যে নাই। আরও 3 জন আহত হয়ে এখন হাসপাতালে আছেন। আমি জানি রবীন্দ্রনাথ, আপনি হয়তো সেখান থেকে আসছেন, হাসপাতাল থেকে বা সেরকম একটা অনুষ্ঠান থেকে। আর আমরা মোহাম্মদ নূর আলমকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই জন্য যে আমরা গত কিছুদিন থেকে দেখছি যে বিশেষ করে ব্লগার এবং প্রকাশক এবং মুক্তচিন্তা যারা নিহত হচ্ছেন, গত 1 বছরে প্রায় 6 জন, তাদের মামলাগুলো ঠিকভাবে এগুচ্ছে না বলে আমরা মনে করি। রাজীব হত্যা মামলা ছাড়া অন্যগুলো চার্জশিটও পুলিশ দিতে পারেনি। আপনি জিনিসটাকে কীভাবে দেখেন যে অনেকদিন আপনি জানেন যে আপনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসাবে শুধু নয়, আপনি এসবিতে ছিলেন, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে, পুলিশ পরিদর্শক হিসেবে কাজ করেছেন, আইজিপি যেটা আমরা বলি, এডিশনাল আইজিপি এসবির স্পেশাল ব্রাঞ্চে, তো গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করেছেন। আপনার অভিজ্ঞতা কি বলে যে এই জিনিসগুলো কেন এগুচ্ছে না? আমরা যেটা একটু কিছুটা ক্ষুব্ধ হয় অনেকটা আমরা একটু। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কথার উত্তরে যাওয়ার আগে আজকে ব্লগার যে খুন হচ্ছে বা এই ব্লগার শব্দ কেমনে উৎপত্তি হলো এটা একটু ব্যাকগ্রাউন্ড আমি বললে আমার মনে হয় দর্শকদের বোঝার জন্য সুবিধা হবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে এই গভর্নমেন্ট আসার প্রথম অধিবেশনে এবং সর্বপ্রথম যে সিদ্ধান্তটা জাতীয় সংসদে 2008 সালে সরকার গঠন করার পরে যে প্রথম যে সিদ্ধান্ত নেয় সেটা হলো যে যুদ্ধাপরাধীদের বিচার তারা শুরু করবে এবং শুরু করার জন্য সংসদে আইন পাশ করে। তারপর থেকে এটা প্রসেস শুরু হয়েছে। আপনারা দেখেছেন, ট্রাইব্যুনাল হয়েছে, তদন্ত সংস্থা হয়েছে, তদন্ত শুরু হয়েছে, বিচার হয়েছে। বিচার শেষে যখন প্রথম বিচার যখন হলো, সেই বিচারটা দেখা গেল যে আমাদের দেশের যে সচেতন সমাজ যারা এই বিচারের সম্বন্ধে একটা ধারণা করে রাখছিল যে এই অপরাধের জন্য এরকম বিচার হইতে পারে। কাদের মোল্লা আমরা যদি বলি, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল, হ্যাঁ, তার মৃত্যুদণ্ড হলো যখন, তখন তার প্রথম যখন বিচারে তার তো মানে ইয়ে হয়েছিল, বিচারে ফাঁসি না হয়ে মৃত্যুদণ্ড হয়েছিল। মৃত্যুদণ্ড না, তার প্রথমটা কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জামাত ইসলামী। এটাতে তখন আমাদের সচেতন ইয়াং জেনারেশন তারা এটাতে বলল যে এটা তো ঠিক মতো প্রত্যাশিত রায় হয় না। তখন তারা তাদের ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কল দিল তাদের বন্ধু বান্ধবদের, তোমরা শাহবাগ চত্বরে আসো। এই যে শাহবাগ চত্বরে এসে তারা বসলো, আস্তে আস্তে আপনারা শাহবাগ চত্বরের গণজাগরণ মঞ্চ হলো। আপনারা দেখলেন তার উত্থান দেখলেন, এবং এই মঞ্চের মাধ্যমে আবার মুক্তিযুদ্ধের চেতনা, যদি আমরা বলি মুক্তিযুদ্ধের চেতনায় এই সেটা নতুন উত্থান হলো। এই উত্থান শুধু ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ না, দেখছেন প্রতি উপজেলায়, প্রতি জেলায়, প্রতি ডিভিশনে, এমনকি বহির্বিশ্বে অনেকগুলো বড় বড় শহরে, লন্ডনের মতো শহরে পর্যন্ত গণজাগরণ মঞ্চের আপনার শাখা হয়েছে, আন্দোলনে তারা শরিক হয়েছে। গোটা বাংলাদেশ এই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উত্তাল হয়ে গেল। এই সময় দেখা গেল পট করে একজনকে মারে ফেললো যারা কল দিচ্ছে তাদের মধ্যে। এবং তখনই আমরা ওয়ার্ডটা আসলো যে ব্লগাররা যারা এটার আয়োজন করছে তাদের মধ্যে একজন মারছে। তারপর আপনারা জানেন তার ইয়ে হলো, এই জানাজা পর্যন্ত হয়েছে ওখানে, ওই গণজাগরণ মঞ্চে শাহবাগ চত্বরে। তারপরে আমরা লক্ষ্য করতেছিলাম যে এই মঞ্চ অত্যন্ত সচেতনভাবে সারা জাতিকে আবার মুক্তিযুদ্ধের মতো তারা উজ্জীবিত করতে পেরেছে। তো সামহাও অর আদার আবার ওই রায় অ্যাপিলে গিয়ে ওইটার পুনর্বিবেচনা হলো এবং সেটা কার্যকরীও হলো। এরপরে আমরা এই যে আমি কথাটা উঠাইছি এই কারণে, এই যে গণজাগরণ মঞ্চে মানুষকে যে উজ্জীবিত করছে বলে, মানুষজন সচেতন হয়েছিল বলেই, সারা জাতি সচেতন হয়েছিল বলেই কিন্তু এগুলো সব সম্ভব হয়েছিল। তার পরবর্তী পর্যায়ে সামহাও অর আদার আপনারাও জানেন, আমরাও দেখলাম, এদেরকে হেফাজতে ইসলাম এদেরকে নাস্তিক বলে আখ্যায়িত করে দিল এবং হেফাজতে ইসলাম একটা সমাবেশ করলো ঢাকায়, আপনারা জানেন, আমি ওই ইয়েতে যাব না। তারপরে সেখান থেকে আপনার শুরু হলো এদের বিরুদ্ধে এখন দুইটা পক্ষ, একটা হেফাজতে ইসলাম, তারা এদেরকে নাস্তিক বললো, এরা গণজাগরণ মঞ্চ, সামহাও অর আদার তারা এখানে আসতে চাইলো। গভর্নমেন্ট এটাকে খুব ইফেক্টিভলি ট্যাকেল করেছে
এবং ওদেরকেও ঠেকাইছে, এদেরকেও করেছে। এই এখন সামহাওয়ার আদার এই গণজাগরণ মঞ্চ আর আগের শক্তি হারাই ফেললো, তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেল এবং তাদের আস্তে আস্তে ওইটা আমি বলবো যে ওইটা একটা কিছুটা স্থিমিতের দিকে চলে গেল। এই জিনিসটা যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে আমার মনে হয় যে আজকের এই যে ব্লগার হত্যা সেটা মানুষই এটার প্রতিহত করতো। আমি এখানে একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাতে চাই। সেটা হলো যে আপনি মুক্তিযুদ্ধের সময়, আমি জানি না আপনার রোল কি ছিল বা আপনার বয়স কি ছিল, কিন্তু আমরা দেখেছি একটা সুসজ্জিত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আমি মুক্তিযুদ্ধ হিসেবে যুদ্ধ করেছি, গেরিলা যুদ্ধ হিসেবে যুদ্ধ করেছি, মাত্র 45 দিনের ট্রেনিং নিয়ে। তো যুদ্ধ করেছি, আমরা দেখেছি জাতি এত সচেতন ছিল এবং আমাদের স্বাধীনতার পক্ষে আমরা এত বেশি এগিয়ে গিয়েছিলাম ওদের অত্যাচার নিপীড়নে আর আমাদের ভূখণ্ড দখল, আমাদের শোষণ শাসনের বিরুদ্ধে মানে স্বাধীনতা যখন তারা জাতি উপলব্ধি করলো আমাদের স্বাধীন হতেই হবে, তখন এক একটা বুলেটের মতো মানে কাজ করেছে প্রত্যেক জাতির প্রতিটি সদস্য। আপনি আর্মি যখন বাইর হতো তাদের ছাউনি থেকে, রাজাকার এই দেশের দোসর যাদেরকে আজকে বিচার হচ্ছে, সেই দোসর রাজগার আলবদর বাহিনীর যারা প্রতিষ্ঠাতা বা যারা এটার উদ্যোক্তা, তার মানে আপনি বলতেছেন যারা সচেতন মানুষ, সাধারণ মানুষও আপনাদেরকে সাহায্য করেছে। কিন্তু এখন এই যে আমরা মুক্তমন লেখক বলি, ব্লগার বলি, বা যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা এই লেখালেখি করেন এবং মুক্তিচিন্তার প্রচার করেন, তাদের বিরুদ্ধে যারা আমাদের প্রতিপক্ষ, আপনি যেটা বললেন যে যুদ্ধাপরাধীর বিচারের শুরুর সাথে এই ব্লগার হত্যার একটা যোগাযোগ আছে। এবং এটা কারা করতেছে? এগুলো করতেছে আবার দেখেন, এটা ব্লগার হত্যার যোগাযোগ তো অবশ্যই আছে। এই কারণে আছে, কারণ হচ্ছে যে ওই সময়ে যারা বাংলাদেশের বিরোধিতা করছিল, আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছিল, তারা, আমি নাম বলতে অসুবিধা নাই, জামায়াত ইসলাম এবং তার অঙ্গ সংগঠন, তো তারা এখন এই যে বিচার শুরু হয়েছে তাদের লোকজন ওখানে ম্যাক্সিমাম ইনভলভ হয়ে গেছে, মানে তাদের শাস্তি হচ্ছে, তখন এরা এটা তার শুভ বোঝায়। এবং সেই সাথে তাদের এই দেশে বর্তমানে তাদের অনেক মুরব্বী আছে, অনেক খাতিদার আছে, অনেক দোসর আছে যারা তাদের সাথে সম্পৃক্ত। আমাদের পুলিশ তদন্তের ক্ষেত্রে সেটা এখন কথা হলো, এখানে আমি এই কথাটার অবতারণা করলাম একটা মাত্র কারণে, যে পুলিশ যে তদন্ত করতেছে, আমি বলতে আমার কোনো দ্বিধা নেই যে পুলিশের তদন্তের উপরে জনমত কিছুটা বিরূপ প্রতিক্রিয়া, আমি যখন মানে বিভিন্ন লোকের সাথে আমার হয়, কনভারসেশন হয়, কথাবার্তা হয়, তখন দেখি যে আমাদের তদন্ত নিয়ে অনেক কোয়েশ্চেন করে। তো এটা কিছুটা পার্সিয়ালি ট্রু, কিন্তু ওখানে বটলনেক যেগুলো আছে বা সীমাবদ্ধতা যেটা আছে, এটাও আমাদের সচেতন সমাজকে বুঝতে হবে। এটা কমন লোক না বুঝলেও সচেতন সমাজ বুঝতে হবে। একটা কথা ঠিক যে আমাদের এই পর্যন্ত যতগুলো ব্লগার মারা গেছে সম্ভবত একজনের বিচার কাজ চলতেছে, আর বাকিগুলো রাজীব হত্যার বিচার চলছে, সেটা খুব ধীরগতিতে, বাকিগুলো বোধহয় এখনো চার্জশিটও হয়নি। তো চার্জশিট এই দায়িত্বটা কিন্তু পুলিশের উপর থেকে যায়। তো পুলিশের উপর থেকে যায়, এখন পুলিশের উপর এই দায়িত্ব প্রমলি কেন পালন করতে পারতেছে না? আমার মানে মূল্যায়ন হলো যে তারা এখনো যেই রেটে মানে এগুনোর কথা সেটা তারা এগুতে পারে না। একটা মাত্র কারণে তাদের আমি বলবো যে তাদের লজিস্টিক সাপোর্ট বলেন বা তাদের মডার্ন ইকুইপমেন্টের সাপোর্ট বলেন বা এই যে মানে লেটেস্ট প্রযুক্তি ব্যবহারের যে সাপোর্ট বলেন, সেটা এখনো তাদের কাছে পুরোপুরি নাই বলেই তাদের হয়তো ওই আগেকার দিনের প্রসিডিউর ফলো করে কাজ করতে হচ্ছে বলে একটু ডিলে হচ্ছে। আমি একটু আপনাকে আমি মাঝখানে একটু শুনে আসবো। রবিন হাসান যদি বলেন যে আপনি এদের সবার সাথে যোগাযোগ ছিলেন, সর্বশেষ যে দীপন হত্যা হলো আমাদের শাহবাগে, সেখানেও আপনি থাকেন, আপনি কি মনে করেন যে পুলিশ কি আপনাদের সঙ্গে যোগাযোগ করে কিনা বা কথাবার্তা বলে কিনা, তদন্তের ক্ষেত্রে আপনাদের কোনো সাহায্য নেয় কিনা? আমার নিজেরও হুমকি, আমার উপরও হুমকি ছিল, আপনারও তো হুমকি ছিল। আমি সেটা থানায় জিডি করতে গেলাম, তখন পুলিশ বললো, আমারটা অবশ্য মানে অ্যানালগ একটা হুমকি আসছিল, কাগজে একটা প্যাডের পাতায়। তো পুলিশ দেখে বলে এইটার আমরা কি করতে পারি এরকম কাগজের। আমি বলছি যে আসলে আপনারা কি করতে পারেন, এটা তো ঠিকানা রাখা নাই, কিছুই নেই। আমি বললাম যে একটা জিডি করা লাগে, আপনি করে রাখেন। কিন্তু দীপন ভাই আর টুটুলের ক্ষেত্রে একদম আলাদা। এদেরকে ফেসবুকে আপনার হুমকি দেওয়া হয়েছিল, তাদের বাড়ির ছবি, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ছবি এবং তারা যে জায়গায় বই বিক্রি হয় সেই রকম ছবি দিয়ে লেখা হয়েছিল যে এই নাস্তিক প্রকাশক, একে এইভাবে 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 গিয়ে তুমি যদি হত্যা করো তাহলে তুমি বেহেশতে যাবা। তো এই দুই প্রকাশকই কিন্তু ওই ছবি ওই ফেসবুকে হুমকি দেয়, পুলিশকে তারা জিডি করেছিল ওই ছবি টবি সব সহ। আর এখনকার যুগে আপনার হচ্ছে ইমেল এবং মোবাইল ফোন, ফেসবুক আইডি,
সবগুলোই কিন্তু দ্রুত লোকেট করা যায়, কোথা থেকে কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকিগুলো আসছে সব করা যায়। কিন্তু আমরা দেখেছি আমাদের এই দুই বন্ধুর ক্ষেত্রে পুলিশ একদম নীরব ভূমিকা পালন করেছে এবং তারা এই জিডি করেছিল 8 মাস আগে। ফেব্রুয়ারি মাসে যখন অভিজিৎ দাকে মারা হয় তখন তার পরপরই তারা জিডি করেছিল। তার মানে হচ্ছে 8 মাস হয়ে গেছে। 8 মাসের মধ্যে যদি পুলিশ কোনো পদক্ষেপ নিত, যারা হুমকি দিয়েছে তাদেরকে ধরার অথবা তাদেরকে ধরার চেষ্টা করতো, কোনো রকম চেষ্টাও করতো এবং এটা যদি মিডিয়া ফোকাসে আসতো, তাহলে আমরা মনে করি যে আমাদের বন্ধু দীপনকে বাঁচানো যেত এবং আর দুজনকে এইভাবে আহত হতে হতো। আর রবিন, আমি সেই জন্য ওনার কথাটা মাঝপথে নিলাম। নুর আলম সাহেব, আপনি যদি বলেন যে আপনি পুলিশের সঙ্গে কাজ করেছেন, এই যে জিডি হলে বা এরকম তথ্য পুলিশকে জানানো হলে তখন পুলিশের দায়িত্বটা কি, কিভাবে এগোবে তখন পুলিশ? এই সমস্ত ঘটনা এগুলো অত্যন্ত স্পর্শকাতর ঘটনা, কিন্তু যে এইগুলো হচ্ছে, যেমন আপনি আগেও লক্ষ্য করছেন, আপনি সে এক যুগ আগের কথা চিন্তা করেন, তখন ওই যে যারা চাঁদা উঠেতো, আমি অমুক বলছি, কালা জাহাঙ্গীর বলছি, অমুক বলছি, তখন কিন্তু এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে এগুলো দেখা হতো, টেলিফোন আসুক। তার মানে পুলিশ যথাযথ গুরুত্ব দিচ্ছে না? না, গুরুত্ব এখনো দিচ্ছে, আমি দিচ্ছে না এই কথা আমি এখানে একটা জিনিস আপনি আসতে পারেন, সেটা হলো যে এখানে ইন্টেলিজেন্স ব্যাকআপ, মানে ইনফরমেশন কালেকশন, গোয়েন্দা ব্যাকআপ, এটার মধ্যে কদ্দূর তারা ইফেক্টিভ, আমার এখানে একটু আর না হয়তো এতগুলো ঘটনা পরপর হচ্ছে, তাহলে কেন আমাদের গোয়েন্দা সংস্থারা উদ্যোগ পর্যন্ত যেতে পারতেছে না? হয়তো কোনো সংস্থা গেছে আর কোনো সংস্থা হয়তো যেতে পারে, অথবা সবগুলো সংস্থা কোঅর্ডিনেটেড ওয়েতে যদি কাজ করে, আমার বিশ্বাস যে কাজ করতে আমার বিশ্বাস যে আরো কিছু রেজাল্ট তাড়াতে। তবে এটা অত্যন্ত আশার কথা, আপনারা যেভাবেই বলেন, উনি তো বলছেন এটা একটা সাইড, কিন্তু পুলিশের তৎপরতা আপনি দেখেন, এখন 2 বিদেশি মারা গেছে এখানে, তো এই কয়েকদিনের মধ্যে একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট আপনারা লক্ষ্য করেছেন। তাহলে পুলিশ এখানে তাদের প্রপার এক্সার্ট তারা করেছে। তো আমি যে কথাতে প্রথম শুরু করেছিলাম, আবার আপনাকে একটু সময় নিতে চাই, বলতে চাই, সময় নেওয়া মানে একটু বলতে চাই, সেটা হলো যে আপনি দেখেন জনগণের সাপোর্ট যদি পুলিশের থাকে, কারণ পুলিশ যদি মানে জনগণ আমাদের জন্য, পুলিশের জন্য জনগণ হলো সে মানে ওয়াটার, পুকুর, আর পুলিশ হলো সেখানে মাছের মতো বিহেভ করে। পুকুর যদি ওই পরিবেশটা যদি শান্ত থাকে, পরিবেশটা যদি প্রপার ফেভারে থাকে, তাহলে পুলিশ যে কোনো সিদ্ধান্তে বা যে কোনো রকম অ্যাকশনে, যে কোনো রকম টার্গেট ফুলফিলে তারা যাইতে পারে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখা থেকে আরম্ভ করে ক্রাইম কন্ট্রোল সবকিছু তারা প্রপারলি করতে পারে। তো এখন আমাদের সেখানেও কিছুটা ল্যাপস আছে। এই ল্যাপসটা কেন হয়েছে বা আমরা কেমন করে দূর করব, এটা হয়তো বর্তমান যারা আছে তারা চিন্তা করবে। তবে আপনি দেখেন এখন সিলেটের যে এই যে রাজন হত্যা করলো, সেটা তো দ্রুত চার্জশিট দিয়ে বিচার শুরু হয়ে গেছে। তাহলে এটা পুলিশরা, আপনি এখানে পুলিশের ভূমিকার থেকেও কিন্তু জনগণের ভূমিকা বেশি। আপনি সৌদি আরবে পালাই গেছে, জেদ্দাতে পালাই গেছে, সেখানে পাবলিক সেখানে ধরে দিয়েছে। তাহলে এখানেও আমি বলতেছি যে পাবলিককে আপনি দেখেন, ঈশ্বর দিতে যে যাজক, ধর্ম যাজক মারলো, সেখানে ছেলের মা, যেই ছেলে মারলো প্রিন্সিপাল অফেন্ডার, তার মা তাকে দূরের থেকে তার আত্মীয় বাড়ির থেকে খবর দিয়ে আইনে পাবনার টেবুনিয়া টি গার্ডেনে বসায় রেখে পুলিশকে খবর দিয়ে তারা ধরাই দিল। আপনি যেটি বলছিলেন যে জনগণের সচেতনতা, আমি একটু রবিনের থেকে শুনতে চাই যে আমরা কি যথেষ্টভাবে পুলিশকে সাহায্য করি না, বা আপনি যেটা বলছেন যে আগে জানানো হয়েছিল, তাহলে এই কদিনে কোনো গতিবিধি, বা আপনি তো সবার সাথে যুক্ত আছেন, টাইম টু টাইম কি পুলিশকে কোনো কিছু জানানো, সেটা কিভাবে করা হয়? টাইম টু টাইম পুলিশকে জানানো হয় এবং আমাদের দেশের পুলিশ সম্পর্কে জনগণের যে ধারণা, আমার মনে হয় এখনো সেই মান্দাতার আমাদের ধারণাই আছে। আমি তার পাশে থেকে একটু সমালোচনা করছে যে আমরা যখন থানায় গিয়েছি, তখন আমরা যে একজন প্রকাশক অথবা আমরা যে একটা হত্যার হুমকি পেয়েছি, আমরা দেখলাম কেউ কোনো গা করছে না। অনেকক্ষণ বুঝাই টুজাই বললাম যে ভাই আমরা প্রকাশক, বই ছাপি, হ্যান করি ত্যান করি, তারপর সে ওই জিডি তখন পর্যন্ত নেয় না। দেন আমরা আরো উপরে ফোন করানোর পরে আমার জিডিটা তারা গ্রহণ করেছে অনেক করার পর। কিন্তু জিডি তো যে কোনো সাধারণ নাগরিক গেলেই করা উচিত এবং তার হত্যার হুমকি তো অনেক বড় বিষয়। কিন্তু আপনি দেখেন যে পুলিশ যে পারছে না, তার প্রমাণ হচ্ছে একই দিনে লালমাটিয়ার অফিসে একজনকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এবং সেখানে গিয়ে আরো 2 জনকে হত্যা করতে না পেরে 3 জনকে তারা জখম করেছে এবং 3 জনের একজন গুরুতর অবস্থা, এখনো পর্যন্ত একজন গুরুতর অবস্থা। একই সময়ে শাহবাগের মতো, আজিজ সুপার মার্কেটের মতো জায়গায়, যেখানে আমি 18 বছর, দীপন ভাই 22 বছর প্রায়, আমরা কখনো মনে করিনি যে আমাদের কোন রুমে এরকম আজিজ সুপার মার্কেটে কোন রুমে ঢুকে হত্যা করে নির্বিঘ্নে বেরিয়ে যাবে এবং দরজা বন্ধ করে, কোনো রক্ত বাইরে ছিল না। ফলে এটাকে আমার মনে হচ্ছে যে এই যে পুলিশের যে ব্যর্থতা, আগের যে ব্যর্থতাগুলো, একের পর এক ব্লগার মারা গেছে,
ব্লগার বলছি না আমরা, আমি আসলে বলবো লেখক। এটা ব্লগার বলে আমরা একটা সিল মেরে দিয়েছি। ব্লগার বলতে লেখক মানে ব্লগটা তো একটা আলাদা মাধ্যম, এই মাধ্যম থেকে তার পরে এসেছেন, তারা কিন্তু সবাই লেখক। অভিজিৎ রায়ও একজন বড় লেখক। তো এর আগে দেখেন সব তরুণ লেখকেরা 22, 23, 24, 25 বছর এক একজনের বয়স, এবং এদেরকে হত্যা করা হয়েছে। একটা হত্যারও বিচার হয়নি এবং একজনকেও গ্রেপ্তার করে দেখানো যায়নি যে এরা এদেরকে গ্রেপ্তার করেছে। যে দুইজনকে ধরেছিল রাজীব আশিকুর হত্যায়, সেই দুজন ছিল হিজড়া, রাস্তা দিয়ে ধরে নিয়ে পুলিশের হাতে দিয়েছিল। বাকি পুলিশের কোনো সাকসেস নেই যে আমরা এটা করতে। এইটাই নুরুল সাহেব যেটা বলছিলেন যে জনসচেতনতা, মানুষ কিন্তু একটা ঘটনা কিন্তু আমরা এরকম আছে যে ধরে দিয়েছিল, যারা আমরা তৃতীয় লিঙ্গ বলি যারা, তারা কিন্তু ধরেও দিয়েছিল। আমি এটা এই কথাটাই আমি আপনাকে আসতে চাচ্ছিলাম যে আমি রাজন হত্যাটা শুরু করছিলাম ওখান থেকে আসে, তারপরে আমি ওই যাজক ধর্মযাজকের কথা বলছি, এবং এখানে এর নামটা আমি ভুলে গেলাম, সেকেন্ড বা থার্ড যে মানে ব্লগার যাকে হত্যা করা হলো, তাতে সমাজের অন্য কোনো লোক এগিয়ে আসে নাই। আপনি দেখেন এই যে ওনার কথা থেকেই আমি বলতেছি যে আজিজ সুপার মার্কেট 3য় তলা, লালমাটিয়া 3য় তলা, ওখানে যাইয়া দিনের দুপুরে 3 তলা পর্যন্ত উঠছে ব্যাগে করে চাপাতি নিয়ে। ওখানে আশেপাশের অনেক দোকানদার, অনেক লোকজন, এটা এক জনবহুল এলাকা, ওরা নির্বিঘ্নে কাজ করে চলে যাচ্ছে, কেউ বাধা দেওয়ার কেউ নেই। তো এখন যদি ওরা যদি বুঝতে পারতো যে না আমাকে গেলেই ধরে ফেলবে, ওগুলো তো কেউ ধরে নাই, ওগুলা কোনো মেম্বার অফ দি পাবলিক ধরে নেই বা কোনো যারা দেখছে অন দি স্পট তারা ধরে নেই, কিন্তু ধরছে কারা? ধরছে ওই যাদের কথা বললেন হিজড়া। তো এরাও তো আমাদের সমাজের অঙ্গ। তো আমার বক্তব্যটা হলো পুলিশের, আমি ডিফেন্ড করতেছি না পুলিশের আমি যদি দুর্বলতা যেটা আছে এটা এখন আমি তো প্রথম শুরু করতেই বলছিলাম যে আমাদের সম্বন্ধে একটা ধারণা, নেগেটিভ ধারণা ইতিমধ্যেই মানে আপনারাও এটারে ফলো করে ইয়ে করেন। তবে আমাদেরকে কি করা যায় না করা যায় যে আমি এটাই বলতে চাচ্ছি যে পুলিশের তো আপনারা যেভাবে এই যে এগুলো যে বলতেছেন, পুলিশের যে ভালো কাজগুলো আছে যেগুলো করতেছে, এগুলো কিন্তু আমরা আপনাদের মিডিয়াতে এরকম না, আমরা অবশ্যই পুলিশের চাই যে পুলিশ আরো ওয়েল ইকুইপড হোক। শুধু পুলিশ না, আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে তো পুলিশ ছাড়াও আরো অনেক গোয়েন্দা সংস্থা আছে। আরেকটা ইনফরমেশন, তাদের কোনো সম্মিলিত উদ্যোগ দরকার কিনা এখন আমি মনে করি যে অবশ্যই সম্মিলিত উদ্যোগ। ইন্টেলিজেন্সে যে এখন বিভিন্ন ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কাজ করে, আমার এখানে একটু সন্দেহ আছে যে এদের প্রপার কোঅর্ডিনেশন আছে কিনা, সেটাই আমরা বলতে চাই। যে নাম্বার 1, নাম্বার 2 ওখানে যারা ইন্টেলিজেন্সে যারা কাজ করতেছে সেখানে চৌকুশ অফিসার আছে কিনা, যারা মানে ফোর্সি করতে পারবে, যারা আনার্ট করতে পারবে ঘটনা কারা কোথায় আছে না আছে, বা কোনো ডেডিকেটেড সংস্থা আমরা নতুন তৈরি করব কিনা। হ্যাঁ, তো এখন ইতিমধ্যে পুলিশ থেকে গভর্নমেন্টের কাছে আমি যদি জানছি যে তারা একটা অ্যান্টি টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট করতে চায়। কিন্তু এটা তো অনেক সংস্থা কিন্তু আছে, গোয়েন্দা সংস্থা আছে। তো আমার কথা হলো যে এটা করলে, যেমন এটা পুলিশের এটা চৌকুশ অফিসার দিয়ে এই যদি সংস্থাটা এরকম ভাবে তৈরি করা যায় তাহলে তারা কিছুটা, এখন যেমন আপনি রেপ, অনেকগুলো কেস আছে রেপ তদন্ত করে, ওদের ওখানে সিনিয়র অফিসাররা তদন্তকারী কর্মকর্তা আমরা আপনাদের মাধ্যমে জানতে পারি। তা আমি মনে করি যে পুলিশেও এখন ঢাকা শহরে যে ঘটনা হয়েছে, আপনি লক্ষ্য করেছেন ঢাকা শহরে থানার ওসি, অনেক থানার ওসি এখন এসপি করেছে, এটা তো আপনি জানেন বোধহয়। অবশ্যই। তো এখন আমার কথা হলো যে আমরা এখনো ওই ইন্সপেক্টর নির্ভর তদন্তের মধ্যে আছি। পুলিশ এটা চিন্তা করতে পারে, পুলিশ প্রশাসন, যে তারা থানার যেমন ওসি আগে ইন্সপেক্টর ছিল সেটারে এসপি বানাইছে, এখন তদন্তকারী কর্মকর্তা, এই সমস্ত পুলিশ সকল সংস্থা মিলে মানে আইন শৃঙ্খলা বাহিনী আর যারা আছেন বা গোয়েন্দা সংস্থা যারা আছেন তাদের মধ্যে থেকে সবাই কিন্তু, যেমন আমরা র্যাবে তো কিন্তু পুলিশের লোক আছে, সেনাবাহিনীর লোক আছে, নৌবাহিনীর লোক আছে, বা এরকম যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের সবার থেকে যেটা আপনি বললেন যে এফিশিয়েন্ট অফিসার নিয়ে একটা ইউনিট করা যায়। আমি ওইভাবে বলতেছি যে এফিশিয়েন্ট ইউনিট করতে পারে এটা, তবে আমি পুলিশের কথা বলতেছি এখন এই যে জনগুরুত্বপূর্ণ মামলা যেগুলো হচ্ছে, যেগুলো নিয়ে মানুষ খুব মানে আলোচিত হচ্ছে এবং মানুষ অনেকটা এটা কি হচ্ছে করে কিছুটা হাউতাশা করতেছে, এই অবস্থায় যদি কোনো সিনিয়র অফিসার এএসপি বা এডিশনাল এসপি লেভেলের, এটা পুলিশ প্রশাসন চিন্তা করতে পারে, হোম মিনিস্ট্রি চিন্তা করতে পারে, সিনিয়র অফিসার দিয়ে তদন্ত করলে তাহলে জুনিয়র অফিসার যারা আছে তারা আরো ইফেক্টিভলি আরো মানে এক্সাক্ট করতে পারবে নিজেদের, আরো দ্রুত তদন্ত এগিয়ে যেতে পারবে। এটা আমার একটা মানে প্রস্তাব। আমি বলতে চাই, উনি যেটা বলতে, আমরা নিজেদের মধ্যে সচেতনমূলক কোনো কাজ করতে পারি কিনা বা সবসময় সতর্ক থাকা নিজেদের মধ্যে, সেটা করা যায়। দীপন যখন মারা গেছেন তখন দীপন একাই ছিল, কারণ উনি তো টার্গেটেড লোক। আপনি যেটা বলেন যে ফেসবুকের মাধ্যমে ওনাকে হুমকি দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব কোনো উদ্যোগ থাকবে কিনা, বা আপনি যখন চলাফেরা করেন তখন আপনাদের নিজেদেরও আমাদের একটা উদ্যোগ থাকা উচিত কিনা। আমি একটু বলি, আমি তো পুলিশের সমালোচনা করেছি অনেক,
আজকেই কিন্তু আমরা ঢাকা জেলা প্রশাসক যে তার সাথে আমরা বাংলা বাজারে পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির অফিসে একটা মিটিং ছিল আমাদের। তো উনি আসলেন, ওনার সাথে ওসি, ওই এলাকার ওসি সাহেব তিনিও আসলেন, এবং আমি দেখলাম আমাদের আরো একজন প্রকাশক, সময় প্রকাশনীর প্রকাশককেও হত্যার হুমকি দেওয়া ছিল। তো আমি দেখলাম যে ফরিদ ভাইকে, তো বাংলা বাজারে উনি যে ওই এলাকার যে ওসি সাহেব, সে কিন্তু একদম দ্রুত এইটা কোথা থেকে এই হুমকি দিচ্ছে করছে সব মিলিয়ে দ্রুত তদন্ত করছে। তদন্ত করে দেখা গেছে যে ওইটা বিদেশ বাইরে থেকে আসছে। তার মানে পুলিশের এই যে সচেতনতা, পুলিশও কিন্তু অ্যাডভান্স হচ্ছে। এবং আজকে জেলা প্রশাসক সাহেব তিনি বললেন যে আমাদের কি করতে হবে এবং ওনারা আমাদের কিভাবে সাহায্য করতে পারবে। আমি দেখলাম যে এই পরিস্থিতিতে একজন হত্যা হওয়ার পরে পুলিশ প্রশাসনও কিন্তু মোটামুটি তারা বলতেছে আপনারা কিভাবে সাপোর্ট চান আমাদের কাছে, আমরা কি করতে পারি, এবং দ্রুত কিন্তু তারা তদন্ত করলো ফরিদ ভাইয়ের ওইটা। দেন তাদের যে সদিচ্ছাটা হয়েছে এবং আমি দেখলাম যে ওইখানকার ওসি সাহেব খুব চৌকস, দ্রুত সময়ে ফেসবুক থেকে শুরু করে সবকিছু সে জানে। তো এই সময় যদি আপনি ফেসবুক না জানেন, আপনি যদি ইমেল অ্যাড্রেস না জানেন, আইপি অ্যাড্রেস, অনেক কিছু যদি টেকনিক্যাল না বুঝেন, তাহলে তো এদেরকে ধরা যাবে না। এখনকার যেমন আপনি ধরেন এই যে মারা যাচ্ছে যারা, তাদের বয়স 23, 24, 25, যারা মারছেন তাদের বয়স 17, 18, 19, 20, 21 যারা মারছেন। তো আমি মনে করি যে এই যে মারা যাচ্ছে যারা এবং যারা মারছেন, এটা একটা সামাজিক ব্যাধিতের উপর রূপান্তর হয়েছে। এটা আসলে পুলিশ দিয়ে সম্ভব না, এটা সেনাবাহিনী দিয়ে সম্ভব না, এটা র্যাব দিয়ে সম্ভব না। এটা আমাদের যে শিক্ষা, আমাদের যে সংস্কৃতি, সামাজিক যে সংস্কৃতি, সেটা ধ্বংস হয়ে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ঠিক আসার পরে আমাদের ছেলেমেয়েরা কেউ একটা গরু রচনা লিখতে পারে না। তারা একটা ভালো গল্প পড়েনি যে একটা গাছের পাতা পড়ে গেলে, গাছটা মরে গেলে তার মনে কষ্ট লাগার কথা। এই যে গল্প সে পড়ে না, এই যে সাহিত্য সে পড়ে না, এই যে সাহিত্য না পড়া, এই যে একটা ভালো কবিতা সে পড়েনি, ফলে তার পক্ষে একটা মানুষ মেরে ফেলা। আজকে দেখেন দীপন ভাই 43 বছর, মানবিক গুণগুলো এটার সাথে মিশিয়ে যদি এখন আমি পুলিশ যেটা বলছিলেন যে সবাই মিলে কাজ করাটা, আপনি সেটা বলছেন। অবশ্যই না, আমি বলতে চাচ্ছি যে আপনাদের ভূমিকাটা আমি এখানে বেশি মনে করি, কারণ আমরা পিছিয়ে আছি জনসচেতনতা তৈরি করতে। রবীন্দ্র আহমেদ যেটা বললেন, পুলিশও কি সেভাবে ভাবে? অবশ্যই আমাদের প্রশাসন কি অবশ্যই না ভাবলে উনি ওটা বললেন কেমনে? এখন তো আমাদের পুলিশ অফিসাররা অনেক বেশি অ্যাডভান্স, যে বিশেষ করে তথ্য প্রযুক্তির দিক দিয়ে তারা এই জিনিসগুলো তারা মনিটর করতে পারে, এবং তারা এই ক্লোজ সার্কিট টেলিভিশনের দেখে তারা আসামি বা দোষীকে বা যে ক্রিমিনালকে তারা শনাক্ত করতে পারে। তো আমার কথা হলো যে আমি আপনার মাধ্যমে বাংলাদেশের প্রিন্ট মিডিয়া এবং মিডিয়া, এই যে ইলেকট্রনিক মিডিয়া, আপনাদেরকে আমি আহ্বান করতে চাই, আমাদের এখন সময় এসেছে গোটা সমাজকে একত্রিত হয়ে কাজ করার জন্য, গোটা জাতিকে একত্রিত হয়ে কাজ করার জন্য, এই জাতিকে উজ্জীবিত করার জন্য আপনাদের একটা ভূমিকা রাখতে হবে। যদি রাখেন তাহলে গোটা জাতি আমরা যেভাবে চলতেছি উন্নয়নের দিকে, যেভাবে সামনের দিকে আছে, এটা না হয়তো এই সমস্ত ছোটখাটো ঘটনা, আমি বলতে চাই যে এগুলা আমাদের এইরকম এর থেকে আরো অনেক বড় বড় ঘটনা বাইরে হচ্ছে। এই ঘটনাগুলো আমাদের অগ্রযাত্রাকে থামাই দিতে যথেষ্ট, আমাদের চলার পথকে বিঘ্নিত করতে যথেষ্ট। তো যদি শেষ করেন, যেটি একটি আমরা যদি কোঅর্ডিনেটেড এফোর্ট অফ দ্য পুলিশ অর দ্য আইন শৃঙ্খলা, অবশ্যই কোঅর্ডিনেশন, ইন্টেলিজেন্সের মধ্যে কোঅর্ডিনেশন লাগবে, এবং যে সমস্ত পুলিশ ইউনিটগুলো আছে ইনক্লুডিং রেপ, তাদের কোঅর্ডিনেশন লাগবে। এবং এটা যদি প্রপার কোঅর্ডিনেশন না থাকে, আন্তরিক কোঅর্ডিনেশন না থাকে, যদি কোনো রেশারেশি ভাব থাকে, যদি কোনো টানা একটা ও বোধহয় ক্রেডিট নিয়ে যাচ্ছে, এখানে ক্রেডিটের কোনো কিছু নেই। এখানে হলো যে জাতীয় স্বার্থ, আমরা চাকরি করি জাতির, আমরা পাবলিক সার্ভেন্ট। তাই এই কথা মনে রেখে যদি এটারে কাজে লাগে, আমার বিশ্বাস আমরা প্রপার রেজাল্ট আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব। নুরুল সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ, এবং রবীন্দ্র হাসান আজকেও আপনাকে ধন্যবাদ। আমরা আজকে শেষ করতে চাই, তবে শেষ কথাটি যেটি বললেন যে এটি একটি জাতীয় স্বার্থের বিষয়, একজন লেখক, দুজন ব্লগার, এইটা কিন্তু শেষ না। কারণ আমরা দেখছি যে অন্ধকারের শক্তি, আমরা যারা আলোচনা করি, যারা আলোক পথের হাঁটার চেষ্টা করি, যারা ভবিষ্যৎ প্রজন্মকে সামনে এগিয়ে নিতে চাই, তাদের বিরুদ্ধে একটি যুদ্ধ আমরা মনে করি, এবং সেই যুদ্ধের মধ্যে এই অন্ধকারের শক্তি আমাদেরকে যেভাবে আঘাত আনছে, সেই আঘাত যদি মোকাবেলা করতে হয়, আমরা মনে করি যে সবাই মিলে উদ্যোগ, সেটা আইন শৃঙ্খলা বাহিনী, সকল গোয়েন্দা সংস্থা এবং সাধারণ মানুষ, জনগণ মিলে যদি আমরা সচেতন না হই, তাহলে এই অন্ধকার শক্তির সঙ্গে আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা জয় হতে পারবো না। আমরা শেষ করছি আজকে, তবে আমরা চাই যে সবাই সচেতন হন এবং এই অন্ধকারের শক্তির বিরুদ্ধে একত্রিত হবে এই লড়াইটা আমরা করি। সবাইকে ধন্যবাদ, থাকুন এনটিভির সঙ্গেই। তবে তার আগে বলতে চাই, এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন অনলাইনে, যদি আপনারা যান কোনো ওয়েব পোর্টাল থেকে www.ntvbd.com,
এই ঠিকানায় যদি আপনারা ওয়েবসাইটে যান এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। আর দেখবেন এনটিভি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।